শিলচর শ্মশানঘাট সহ শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে শিলচর পৌর নিগম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করল কংগ্রেসের প্রতিনিধি দল। শিলচরে পৌর নিগমের বোর্ড গঠন না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। শিলচর শ্মশানঘাটে নিত্যদিন 30 থেকে 35টি মরদেহ সৎকার করা হয়। বিগত দিনে শহরের গরিব মানুষ মরদেহ সৎকারে গিয়ে পৌর কমিশনারের একটি লিখিত পত্র শ্মশানঘাটের কর্মীদের কাছে তুলে ধরলে জ্বালানি লাকড়ি থেকে শুরু করে অনেক কিছুতেই রেহাই দেওয়া হতো, কিন্তু বর্তমানে শিলচর শ্মশানঘাটে মরদেহ সৎকার করতে যাওয়া গরিব মানুষ থেকে শিলচর পৌর নিগম কর্তৃপক্ষ 4,000 থেকে 5,000 টাকা বিল বাবদ সংগ্রহ করছেন। বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল শুক্রবার শিলচর পৌর নিগম কার্যালয়ে পৌঁছে বিভাগীয় কমিশনার সৃষ্টি সিং এর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয়টি কমিশনার সৃষ্টি সিং এর নজরে এনে শিলচর শ্মশান ঘাটে থাকা সামগ্রীগুলোর দাম একটি ডিসপ্লে বোর্ডের মাধ্যমে তুলে ধরার আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও শ্মশান ঘাটে সিসি ক্যামেরা বসানো সহ গরিব মানুষের জন্য কিছু ছাড় দেওয়ারও আবেদন জানিয়েছেন তারা। এছাড়া শিলচর বিসর্জন ঘাটে ব্যারিকেড লাগানো সহ সেখানে আলোর ব্যবস্থা গ্রহণের দাবি উত্থাপন করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের কর্মকর্তারা। সমস্ত বিষয় ও সমস্যা শুনে পৌর কমিশনার সৃষ্টি সিং শুক্রবার থেকে যারা মরদেহ সৎকার করতে শ্মশানে যাবে তাদের অরুণোদয় বা রেশন কার্ড থাকলে জ্বালানি লাকড়ি বিনামূল্যে প্রদান করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শ্মশানঘাট কমিটির সঙ্গে শীঘ্রই কথা বলে সামগ্রীর মূল্য নির্ধারিত ডিসপ্লে বোর্ড লাগানোরও আশ্বাস দিয়েছেন পৌর কমিশনার। এদিন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক, দলের ভারপ্রাপ্ত সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সূর্যকান্ত সরকার, অর্ঘ্য সাহা, ইফতিকার আলম লস্কর, অনুপম রায় ও কৌশল দত্ত সহ দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিং মহাশয়ের সাথে দেখা করেছি যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপ্যালিটি এলাকাতে একটা মাত্র শ্মশানঘাট, এবং যে শ্মশানঘাটে প্রত্যেক দিন কম করেও নাই করে 25 থেকে 30টা মরদেহ এখানে শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপ্যালিটি বোর্ড না থাকাতে, মিউনিসিপ্যালিটি কমিশনাররা না থাকাতে, আগে কি হতো যে মিউনিসিপ্যালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শ্মশান নিয়ে যেত, তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনারা লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য, তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো। কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে 4 থেকে 5,000 টাকার বিল নেওয়া হয়, সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না। পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে 4 থেকে 5,000, এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না। আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডের এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে 5,000 টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে। সেটা নিয়ে আমরা আজকে কমিশনারের সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে এটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশানঘাটে যে লাকড়ির জন্য কত টাকা, কেরাসিন বাবদ কত, এবং এখানে যারা চণ্ডালরা থাকেন চণ্ডালের ফিস কত, সেটা যেন একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়, নির্ধারণ করে দেওয়া হয়। সেটা মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয়, যে যা খুশি মতো যেন না হয়। একটা দেখা যায় কোনো একটা শেষকৃত্য সম্পন্ন করে 4,000, কেউর ক্ষেত্রে আবার 4,500, কেউর ক্ষেত্রে আবার 3,500। এটার জন্য একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয় এবং গরিবদের জন্য ওনারা যেন এটা মানে লাকড়ির পয়সাটা যেন শেষকৃত্য সম্পন্ন করার জন্য পয়সাটাকে মাফ করা হয়, সেটার ব্যবস্থা করার জন্য আমাদেরকে এই কমিশনার মহাশয়া আশ্বস্ত করেছেন যে এখন থেকে উনি আজকেই সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে উনি জানিয়ে দেবেন যাদের এই অরুণোদয় মানে যারা পায়, যারা অরুণোদয় পায় বা রেশন কার্ড যারা আছে, সেই যারা ইয়েরা আছেন, বেনিফিশিয়ারিজরা আছেন, ওনাদের সেই কার্ডটা রেশন কার্ডের কপি দেখালেই ওদেরকে লাকড়ি ফ্রি দেওয়া হবে। আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে এসেছি দুটা বিশেষ ইস্যু নিয়ে। প্রথম ইস্যু হচ্ছে গিয়ে আমরা আজকে যে ভাসানঘাট যেটা আছে, ভাসানঘাটে আমরা প্রায়ই দুর্ঘটনামুক্ত হতে হয় বিসর্জন দিতে এসে। এই বিষয় নিয়ে আমরা আজকে যিনি শিলচর পৌর কর্পোরেশনের আধিকারিক সৃষ্টি সিং, ওনার সঙ্গে বিস্তারিতভাবে আমরা কথা বলেছি। ওনাকে আমরা বলেছি এখানে যে ভাসান দিতে এসে কী অসুবিধা হয়, এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট রাখার জন্য, এখানে পুলিশ প্রশাসন রাখার জন্য, এবং এখানে সন্ধ্যা 6টার পর এখানে ভাসানটা
বন্ধ করার জন্য। কেননা ছটার পর যদি পর্যাপ্ত পরিমাণ যদি ব্যবস্থা না থাকে, একটা মানুষের লাইফ রিস্ক থাকে, এটা প্রত্যেক বছর হয়ে থাকে। তাই যারা বিসর্জন দেওয়ার হয় এটা 6টার ভিতরেই করার জন্য, এবং এটা যেন অ্যানাউন্সমেন্ট করে জানানো হয় এবং পত্রপত্রিকার মধ্যে উনি জানান, এবং উনি এটা আমাদের আশ্বস্ত করেছেন যে উনি এই ব্যবস্থাটা নেবেন। হ্যাঁ, এটা ব্যবস্থা নেবেন, এবং এখানে লাইটের ব্যবস্থা বা বিভিন্ন অন্য যেটা বিসর্জন করতে যেগুলোর দরকার আছে, লাইফ সিকিউরিটির ব্যাপারে, রশির ব্যাপার বা এইগুলোর ব্যাপার, এইগুলোর ব্যবস্থা উনি করে রাখবেন। জেলা কংগ্রেসের নেতৃত্বে আমাদের মিউনিসিপ্যাল কমিশনার মহাশয়ের সঙ্গে দেখা করে আমরা 2টা বিষয়ে আলোচনা করেছি। শ্মশানে গরিব মানুষরা যাতে সুবিধা পায়, গরিব মানুষদের জন্য শ্মশানে তার মৃতদেহ সৎকার করার জন্য তাকে আর কর্য করতে না হয়, ঋণ করতে না হয়। আমরা কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখেছি, যুগসংঘ পত্রিকায়, একজন মানুষ শবদাহ করতে এসে তার 5,000 টাকা ঋণ নিতে হয়েছে। এটা যেন করতে না হয় সেই কথা আমরা কমিশনার মহাশয়কে বলেছি। তিনি আমার কথা স্বীকার পেয়েছেন এবং তিনি বলেছেন এই রকম গরিব মানুষ আসলে তিনি তাদের লাকড়ির পয়সা তিনি মাফ করে দেবেন। আরেকটা বলেছি, এই বিসর্জন ঘাটে যে অবস্থা হয়, কয়েকদিন পরেই আসছে মনসা পূজা, এখন থেকে আমরা ভয় পাচ্ছি। এখন থেকে প্রিকুয়েশন নেওয়ার জন্য ম্যাডামকে বলেছি, এই মনসা পূজাতে 1000 মনসা মূর্তি বিসর্জন হয়, তাতে আরও অ্যাক্সিডেন্ট হতে পারে। কয়েকদিন আগে, 2 দিন আগেই আমাদের একটা মানুষ এখনও পাওয়া যাচ্ছে না, এই জলে ডুবে গেছেন, ওনাকে এখনও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যাতে না হয়। ধনেহরি দ্বিতীয় খণ্ডে জমি দখলে বাধা দিলে মহিলাদের মারধর, জেসিবি দিয়ে ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। কাছাড় জেলার ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। এমনকি জেসিবি মেশিন এনে ঘরবাড়ি ও গাছপালা ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে। অভিযোগকারী আবুল হোসেন বড়ভূইয়ার পুত্র ইমরান হোসেন বড়ভূইয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত শখত আলী বড়ভূইয়ার নামে রেকর্ডভুক্ত। আজ সকালে হঠাৎ করে ফারুক হোসেন বড়ভূইয়া, বক্তার হোসেন বড়ভূইয়া ও আক্তার হোসেন বড়ভূইয়া সহ কয়েকজন ব্যক্তি জেসিবি মেশিন নিয়ে এসে তাদের জমির বাঁশের বেড়া, গাছপালা এবং ঘরবাড়ি ভেঙে দেয়। এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালানো হয়। পরিবারের অভিযোগ, পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা ঘরে ঢুকে মহিলা সদস্যদের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পরপরই পরিবারটি সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সাংবাদিক সম্মেলনে তারা জানান, বর্তমানে তারা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অবস্থায় তারা আসামের মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন। ঘটনাটিকে কেন্দ্র করে ধনেহরি দ্বিতীয় খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। তো আমরা কিচ্ছু জানি না, আমরা তো বড় তাই না, অসুস্থ বড় আমরা বড় একটা দেখি তারা নিয়ে জিসিপি লাগাই দিছো। জিসিপি লাগাই আমরা যখন সীমানার ফুটি আসলো উঠাইতরা, আমার মেয়ে গেছে ভিডিও করার যাওয়ার বাদে তারা হন্তাকে মেয়ে খেদাইয়া ও ফাঁকি ফারুক হোসেনে খেদাইয়া লইয়া আইছে আমার মেয়েরে আনিয়া, কোনো আমার মেয়েরে মারে, আমি দরাক লাগছি, আমারে মারছে, মারিয়া কানুন ছিঁড়ে লেগছে, কানুন ছিড়িয়া আমরা ওলা হেনস্থা করছে। আমরা তো আর কার কাছে বিচার চাই, প্রশাসনের কাছে সব তো আমরা ন্যায় বিচার চাই। দোকান করলো আইয়া এলএনটি লাগাইয়া আমরা গরু ফারুক হোসেন বড়ভূইয়া আমরা এলএনটি লাগাইয়া সবটা কুতিয়া গরুর বাঙ্গিলা রাইয়ানো যত জিনিস আসলো সবটা গাছপালা যত আসলো সব নিয়ে বাঙ্গিছে। এটা জমিন রিলেটেড ইস্যু হয়েছে। তো আমরা যে জায়গাটা আছি এটা আমরা দাদার সম্পত্তি। আমার বাবা এখানে 2008 থেকে আমরা এখানে আছি আর। তো দাদার নাম শওকত আলী বড়ভূইয়া। তো আজকে কেটা হয়েছে, আমার বাবার চাচার ভাই ফারুক হোসেন বড়ভূইয়া আর তার ছোট ভাই বক্তার হোসেন বড়ভূইয়া আর আখতার হোসেন বড়ভূইয়া, তার বাবার নাম সমজিদ আলী বড়ভূইয়া। তো তারা আজকে আইসন হঠাৎ করে আইয়া জেসিবি লাগাইয়া আমরা এখানে মানে সীমানার খুঁটি যেটা আছে খুঁটি মারা আসলো, প্রায় 4-5 বছর তাই খুঁটি মারাই কেন তাই নিয়ে নিজের হাতে মারা আসলো, ওটাই মানে বাঙ্গাত লাগে। তো আমার বোন যেটা আছে, আমরা তো নিরীহ মানুষ হিসাবে তাই কেটা হচ্ছে আগলা জাস্ট ভিডিওটা করার লাগলো। তো তাই খাদাইয়া লই আইসন ফারুক হোসেন বড়ভূইয়া, আমার বড় ভাইয়া আইসন, নিশ্চয় বক্তার হোসেন বড়ভূইয়া আইসন।
আই এখানে আমার বোনটা মারছেন, তারপরে আমার মারে ভাইয়া এখানে মারেও মারছেন, মা গেছিলাম আমার বোনটা বাঁচানি, তানেও দরিয়া মারছেন, তারপরে খানি দিয়ে এদিকে রক্ত করিয়া তার মুখের দিকে পুরা ফুলে গেছে, এটার ভিডিও এভিডেন্স আছে। আর তারপরে জেসিবি লাগাইয়া তারা এখানে তারা মানে ও আমরা জমিনটা মানে দখল করতাম, ওটা জুড়ে জেসিবি দিয়ে সীমানার খুঁটি ভাঙ্গিয়া তারা এদিকে আমার ঘরের এই যে ওয়াল যেটা আছে ওয়ালের একদম কিনার পর্যন্ত মানে জেসিবি দিয়ে এদিক থেকে যত আমরা গাছপালা আছে যা কিছু আসলো ইয়েরও এখানে ঘর একটাও বানাইল আসলো, এটা সব ভাঙ্গিয়া গেছে, বাঁশ বেদি ঘর মানে বানাইল আসলো, তো এটা সব ভাঙ্গিয়া নিয়েছি, মানে জমিনটা আত্মসাৎ হচ্ছে। শিলচর সাউথ পয়েন্ট হাই স্কুলকে অবস্বীকৃতি দেওয়ার আইনি হুমকির বিরুদ্ধে অভিভাবক, ছাত্রছাত্রী এবং শুভার্থীদের উদ্বেগ। বরাক উপত্যকার অন্যতম সম্মানিত ও সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট হাই স্কুল শিলচরের ভবিষ্যৎ বর্তমানে চরম সংকটে। স্কুলের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী শ্রী প্রতীক দে, শ্রীমতী লিপিকা ধর ও শ্রীমতী মধুচান্ডা সরকার গুয়াহাটি হাইকোর্টে WP/C 5862 2023 এক রিট পিটিশন দায়ের করেছেন। ওই পিটিশনে তারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্মিত জমির ভাগ বাটোয়ারা ও উত্তরাধিকারী সংক্রান্ত দাবি জানিয়ে আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদ SEBA কর্তৃক স্কুলের স্বীকৃতি বাতিলের অনুরোধ করেছেন। আদালতকে অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ ও SEBA কে স্কুলের সব স্বীকৃতি প্রত্যাহার করে স্কুলটি বন্ধ করে জমি খালি করে দিতে নির্দেশ দিতে। এই পদক্ষেপটি আসে যখন আগে একই আবেদনকারীর অনুরোধে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল AHSECর অভিভুক্ত সংলগ্ন হেমাঙ্গিনী ডে মেমোরিয়াল জুনিয়র সায়েন্স কলেজ বন্ধ হয়ে গেছে। অভিভাবক ও অন্যান্যরা আশঙ্কা করছেন এটি হয়তো বৃহত্তর এক প্রচেষ্টা, বিদ্যালয়ের জমি পুনরুদ্ধার ও ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থে ব্যবহার, যার মূল্য দিতে হবে শত শত ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীকে। এই বিদ্যালয় শুধু একটি ভবন নয়, আমাদের সন্তানের জীবনের দিশা ও আমাদের সমাজের শিক্ষাগত আকাঙ্ক্ষার প্রতীক। আমরা এই উত্তরাধিকারীর লোভের কারণে শেষ হতে দেব না। আমাদের স্কুলের প্রধান শিক্ষককে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা আমেরিকা থেকে এসেছেন তারা বলছেন স্কুল চালু থাকবে, কিন্তু এই আবেদন তো অন্য কথা বলছে। 30/7/2025 গার্ডিয়ান ফোরামের জরুরি সভায় উদ্বিগ্ন এক অভিভাবক বলেন, 1982 সালে প্রয়াত ইন্দুভূষণ দের প্রতিষ্ঠিত দক্ষিণ পয়েন্ট হাই স্কুল বরাক উপত্যকার হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছে। একাধিক প্রজন্মের পরিবারের আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান, বিশেষ করে এর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চতর মানের শিক্ষার জন্য। স্টেক হোল্ডারদের অভিযোগ, আবেদনকারীরা প্রতিষ্ঠাতার মহান স্বপ্নের রক্ষা না করে স্কুলকে অবস্বীকৃতি ও জমি পুনর্দখলের জন্য আইনি পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করছেন। তাদের মতে এই আইনগত প্রক্রিয়াটি ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের অধিকারকে উপেক্ষা করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অভিভাবক, প্রাক্তনী ও সমাজকর্মীদের এক বড় অংশ এই উদ্যোগের বিরুদ্ধে আইনত ও গণতান্ত্রিক পথে প্রতিরোধ করার শপথ নিয়েছেন। জনস্বার্থে আবেদন প্রক্রিয়াধীন এবং সচেতন নাগরিকদের সজাগ ও অংশগ্রহণে অনুরোধ জানানো হচ্ছে। এটি শিলচর ও বরাক উপত্যকার জন্য এক সংকটময় মুহূর্ত। আমাদের গুণগত শিক্ষা ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রক্ষা করতে সকলকে একজোট হতে হবে। চলুন নিশ্চিত করি আমাদের সন্তানের ভবিষ্যৎ ব্যক্তির স্বার্থের বলি না হয়। গার্ডিয়ান ফোরামের ঘোষণা। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। রিওপেন হয়েছে, আমরা ওইভাবে এসেছি স্কুলের সামনে। স্কুল ঢুকে পার্সোনাল প্রপার্টি আলাদা, স্কুল আলাদা। আমি প্রপার্টিতে ঢুকছি না, আমি স্কুলে ঢুকছি অ্যাজ এ ম্যানেজমেন্ট ইনচার্জ প্রিন্সিপাল। আমাদেরকে ওনারা আটকাচ্ছে, আমাকে আটকাচ্ছে, গার্জেনদেরকে বন্ধ করে দিচ্ছে বাইরে, যেখানে অফিসের গেট সব সময় খোলা থাকে। যে কোনো গার্জেন যে কোনো সময় অফিসে যেতে পারে, আমাদের সাথে কথা বলতে পারে। সেখানে আজকে গার্জেনদের সবাইকে বার করে রেখে দিয়েছে। বাচ্চারা কি করছে ভেতরে আমরা কেউ জানতে পারছি না, আমি জানতে পারছি না। কেন আমি আজকে গেটের বাইরে? পার্সোনাল প্রপার্টি যার যার নিয়ে নিয়েছি, স্কুল তো কারো প্রপার্টি না। ট্রাস্টির আন্ডারে স্কুল চলছে, 1982 থেকে স্কুল চলে এসছে, স্কুল চলে যাবে। আর আমরা এটা ওদের যে ওরা ক্যান্সেলেশনের জন্য অ্যাপিল করেছে হাইকোর্টে 2023-তে, ওটার জন্য আমরা অ্যাপ্লাই করে পিটিশন দিয়ে দিয়েছি যে এই স্কুল যেরকম ছিল ওরকমই চলবে আর আমরাই চালাবো আর সুন্দরভাবে চলবে। এত নাম করা একটা বিখ্যাত স্কুল এইভাবে নষ্ট হতে পারে না। তারা নাকি সিকিউরিটি আছে, তারা কার কথাতে আসছে, কার আদেশে আসছে? সেটা নিউ ম্যানেজমেন্টের নিউ ম্যানেজমেন্ট। তাহলে এখানে আপনাদের কি ভূমিকা আছে আজকে? মানে এদেরকে এই যে অ্যারেঞ্জমেন্ট, এগুলোর কোনো আপনাদের হাত নেই? না, নিশ্চয়ই ওরা করেছে। আমরা শুধু
গভর্নমেন্টের যেটা ইন্সপেক্টর অফ স্কুলসের কাছ থেকে আমাদের কাছে নোটিফিকেশন এসছে যে অ্যাজ ইউজুয়াল টাইমে 9 জুনে যে টাইমটা চেঞ্জ করে দিয়েছিল ইন্সপেক্টর অফ স্কুল 10 জুনে সেই টাইমিংটা শিফট করে এখন নর্মাল ওয়েতে আজকে থেকে ক্লাসে ইউজুয়াল টাইমিংটা ইউজুয়াল টাইমিং ফলো করবে। যদি আপনাদের আইএস বা ডিস্ট্রিক্ট ইট শুড বি ইনসাইড অফ দ্য স্কুল অ্যাজ ইউ আর দ্য ডিরেক্টর ইউ দ্য অথরিটি অফ দ্য স্কুল, তাহলে আপনি কেন এখানে বাইরে কেন আছেন? কারণ আমাদেরকে এন্ট্রি দিচ্ছে না। কারা এন্ট্রি দিচ্ছে না? যারা সেলস ওরা এন্ট্রি দিচ্ছে না, ওদের কি আছে মানে কি ওদের যে বৈধতা আছে এই ব্যাপারে বৈধতা আছে কি না? আমি আমরা তো এটাকে বৈধতা নেই। না আমি ঘটনাটা কইতেছি। এই স্কুলটা ইন্দুভূষণ দে মানে স্কুল প্রতিষ্ঠা করছেন 1980 ইংরাজিতে। এই স্কুল সাউথ পয়েন্ট স্কুল চলছিল। উনি 2016 সনে মারা যান। মারা যাওয়ার পরে ওনার বড় ছেলে নীলোৎপল দে ও স্কুলটা চালাচ্ছিল। আচ্ছা, তারপরে ওনার আলটিমেটলি ওনার মিসেস যিনি মানে ইন্দুভূষণ দের মিসেস উনিও মারা যান ওনার ছোটো ছেলের বাড়িতে পুনেতে। তারপরে 2018 সনে মানে যখন বড় ছেলেকে বলা হল যে বাবা মা মারা যাওয়ার পরে বাবা মার সম্পত্তি যেগুলো থাকে আইন মতে এইগুলা ভাগ বাটোয়ারা করতে হয়। তো ওকে বলা হলো, ও হিসেবে রাজি হয়নি। তারপরে বাকি যে 3 জন ছেলে মেয়ে ও নীলোৎপল দে বড় ভাইয়ের এগেনস্টে টাইটেল স্যুট ফাইল করে শিলচর কোর্টে যে সম্পত্তির ভাগ বাটোয়ারা। তারপরে টাইটেল স্যুটে মানে আলটিমেটলি ও এসে মানে কেস ইসে করে 4 জন ভাই বোনের কোর্ট থেকে অর্ডার হয়ে যায় 4 জন ভাই বোনের সমান ভাগ করে দিয়ে দিল কোর্ট থেকে। ওটা বোধহয় দিয়েছিল 1921 ইংরাজিতে। 18 তো কেস হয়, 21 বা 22 হবে। তারপরে ওদের ওলোকে ও ছিল এই বিল্ডিংয়ে, ও ছিল, ওর মিসেস ছিল যিনি এখন বক্তব্য রেখেছেন। ওদের ফ্যামিলি ডিসপিউট হয়েছে ওদের মধ্যে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে ফ্যামিলি ডিসপিউট হয়েছে, কেস টেস হয়েছে। তারপরে ও হঠাৎ একদিন এখান থেকে চলে যায়। তারপরে ওই মানে একটা কোনো কিছু ইসে হয়নি, স্কুলটা কিভাবে চলছিল ঠিক আমরা জানি না। তারপরে আবার আমরা যখন এইখানে ও চলে গেল, কার কাছ থেকে আমরা আমাদের সব মানে জায়গা সমঝে নেব বাকি 3 ছেলে মেয়ে। তো তখন ওরা আবার কোর্টে যায়, এটাকে বলে টাইটেল স্যুট এক্সিকিউশন। টাইটেল স্যুটে 4 জন মালিক হয়ে গেছে মা বাবা মারা যাওয়ার পর। যে তারপরে কিন্তু এটা তো বাকি 3 জন নিতে পারেনি দখল, তাই আবার কোর্টে যায়। এতদিন মানে আমরা এই অন্য পক্ষের কেউ এসে এখানে একদিন স্কুল চলছিল কী চলছিল ওই সময় আমরা মানে মাথা কাটাইনি। ওই গত 14/7 ওই মানে কোর্ট থেকে অর্ডার নিয়ে কোর্ট এসেছে, জুডিশিয়াল কোর্ট এসে পুলিশ নিয়ে এসে ওই যেসব মানে যারা ছিলেন এখানে, ও তো ছিল না নীলোৎপল দে, ওর মিসেস আর ওদেরকে যিনি উনি ক্লেম করছেন উনি ডাইরেক্টর না ম্যানেজিং ডিরেক্টর উই ডোন্ট নো। আচ্ছা, তো ওদেরকে এইখান থেকে বের করে দিয়ে যে 3 জন মানে ভাই বোনকে একদম মানে কোর্ট থেকে জায়গা মেপে পুরা সমঝে দিয়ে গেছে। তারপরে ওরা নেওয়ার পরে এখানে স্কুল চলছে, স্কুলটা ওদের বাবার প্রতিষ্ঠিত স্কুল। তো নীলোৎপল দে আসেনি, নীলোৎপলের জায়গাটা ওইদিকে কোর্ট মার্কিং করে দিয়ে গেছে, ওই জায়গাতে আমরা ঢুকিও বলে কোর্ট বলেছে যে তোমরা ওইখানে যাবে না, নীলোৎপল দে যখন আসবে তখন কোর্ট ওকে সমঝে দেবে। ঠিক আছে, দেখা গেল যে স্কুলটা মানে অলমোস্ট স্কুলটা পড়ে গেছে এই 3 জনের মানে ভাগে। তো পড়ে যাওয়ার পরে 3 জন তারা পার্টনার হিসাবে ঠিক করলো যে না আমরা স্কুলটা চালাবো, যেহেতু এটা রানিং স্কুল, বাবার প্রতিষ্ঠিত স্কুল, এই স্কুল আমরা আর এখানে স্কুলের মানে 200-250 স্টুডেন্ট আছে, স্টুডেন্টের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয় এই জন্য তারা একটা মানে এই পার্টনার হিসাবে একটা মিটিং করে একটা স্কুল ম্যানেজমেন্ট বোর্ড বানালো। ম্যানেজমেন্ট বোর্ড দরকার, আগে কোনো ম্যানেজমেন্ট বোর্ডই ছিল না। যে ম্যানেজিং ডিরেক্টর ছিল ও বলছে যে আমি তো রিজাইন দিয়ে চলে গেছি। আচ্ছা, তারপরে ওই জায়গাটা নেওয়া হলো। মধ্যে আপনাদেরকে একটা কাগজ দেখেছি, কোর্টের কাগজ আপনাদের নিয়েছে, ওইটা হলো স্কুলটা, স্কুল যে ইসেতে চলছিল স্কুলটার মধ্যে আমরা দেখলাম যে ওইটা কোনো মানে ভ্যালিড কোনো কমিটি নেই, কমিটি ছাড়া স্কুল চলছে। তাই মানে নীলোৎপল ডেকে এমডিকে পার্টি করে, ওরা কোনো পার্টি নয়, এমডিকে পার্টি করে আর সেবা স্কুল ইন্সপেক্টরদের পার্টি করে হাইকোর্টে একটা কেস ফাইল করা হয়েছে, তোমরা কীভাবে এখানে স্কুল চালাচ্ছ, অন্যের প্রপার্টি, যে প্রপার্টি অলরেডি
মানে কোর্ট থেকে ডিক্রি হয়ে গেছে, মানে হ্যান্ড ওভার আমরা নিতে পারিনি, আমরা কোর্টের থ্রুতে নিয়েছি পরে, ওই কেসটা চলছে কোর্টে। আচ্ছা, হাইকোর্ট যা রায় দেবে হবে। আইন আদালতের উপরে তো আমরা কেউ নই। আর যারা এখানে যিনি এখন মানে ওনাকে সকল এমডি বা কিছু বলছে, ওনাকে কোর্ট এসে এখান থেকে বের করেছে। নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে 3 মাস ব্যাপী নানান কর্মসূচির শুভ সূচনা হলো। জাতীয় শিক্ষানীতি 2020 গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো নিপুণ ভারত। আর নিপুণ ভারতকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে তৈরি হয়েছিল নিপুণ ত্রিপুরা ভিশন। সেই নিপুণ ত্রিপুরা মিশনের আজ তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ 1 আগস্ট সকাল 8 ঘটিকায় কদমতলায় ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে কদমতলা এলাকার 2টি বিদ্যালয়ের শিশুদের নিয়ে র্যালি সংঘটিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অফ স্কুল সুধাংশু শেখর পাল, কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস দেবনাথ। এক সাক্ষাৎকারে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস দেবনাথ বলেন, নিপুণ ত্রিপুরা মিশনের মূল উদ্দেশ্য হল বালভাটিকা থেকে 2য় শ্রেণী পর্যন্ত সকল শিশুরা যাতে বয়স উপযোগী পাঠ্যপুস্তক পড়তে পারে এবং মনের কথা সহজ ভাষায় লিখতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 3 মাস ব্যাপী নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচির সূচনা হলো আজ। কদমতলা এলাকার 2টি বিদ্যালয়ের প্রাক বিভাগের শিশুরা সুসজ্জিতভাবে সেই র্যালিতে অংশগ্রহণ করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শুভাশিস দেবনাথ, প্রধান শিক্ষক, কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুল, এবং আমার পাশে আছেন শ্রী সুধাংশু পাল, ইন্সপেক্টর স্কুল কদমতলা। তো আজকে আমরা একটা র্যালি করলাম এখানে। এনইপি 2020-র অধীনে যে নিপুণ কর্মসূচি স্টার্ট হয়েছে, নিপুণ ফুল ফর্মটা যেটা আপনারা ফ্লেক্সে দেখতে পেয়েছেন, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর আন্ডারস্ট্যান্ডিং, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি। এই কর্মসূচির আওতায় আমরা আজকে একটা প্রাথমিক স্তরের যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে নিয়ে এই বিদ্যালয়ের কদমতলা হায়ার সেকেন্ডারি স্কুলের এবং কদমতলা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাইমারি স্টুডেন্টদেরকে নিয়ে একটি র্যালি করি। সেটা হলো অ্যাওয়ারনেস র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এই 2 বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এবং এই এলাকার যত অভিভাবকগণ, তারা উপস্থিত হয়েছিলেন এই র্যালিতে। আসলে এনইপি 2020-তে যে নিপুণ কর্মসূচি চালু হয়েছে তার 3rd অ্যানিভার্সারি আমাদের এই ত্রিপুরাতে কমপ্লিট হয়েছে 18 নভেম্বর, এবং 4th অ্যানিভার্সারি কমপ্লিট হয়েছে ন্যাশনাল লেভেলে, সেটা হচ্ছে 5th জুলাই। এবং সেটার 4th অ্যানিভার্সারি পূর্ণ হওয়ার কারণেই এই যে র্যালিটা আমরা অ্যাওয়ারনেস র্যালি আজকে করেছি, এবং তার জন্য আজকে থেকে আমরা 3 মাস ব্যাপী একটা কর্মসূচি হাতে নিচ্ছি সেই নিপুণের অধীন। সেই নিপুণ বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাই যে যারা প্রাইমারি স্তর থেকে মিডল স্তরে চলে গিয়েছে, কিন্তু তাদের সেই বেসিক যেটা আন্ডারস্ট্যান্ডিং ফর নিউমারেসি অ্যান্ড লিটারেসি, অর্থাৎ উপরের ক্লাসে চলে গিয়েছে কিন্তু সে নিচের সংখ্যাগুলি বলতে পারছে না, পড়তে পারছে না, তার মধ্যে সেই পরিপূর্ণতা আনার জন্যই এই কর্মসূচি। এবং 3 মাস ব্যাপী যে কর্মসূচিটা এখন শুরু হচ্ছে আজকে থেকে, তার প্রতি মাস অন্তর অন্তর আমরা প্যারেন্টস টিচার্স মিটিং করব, এবং স্টুডেন্টসদেরকে নিয়ে এবং প্যারেন্টসদেরকে নিয়ে আমাদের টিচাররা 1-to-1 ইন্টারাকশন করবেন, এবং সেটা কতটুকু আমরা ফলপ্রসূ করতে পেরেছি সেটা নিয়ে পর্যালোচনা বৈঠক প্রতি মাসে একবার হবে। এটাই আজকের এই র্যালিটার মুখ্য উদ্দেশ্য।